নমস্কার, আমি তরুণ ঘোষ। 16 আগস্ট আমি একটা রিপোর্ট করেছিলাম যে ঝাড়খণ্ডে যে আদানির যে পাওয়ার প্ল্যান্টটা আছে সেই পাওয়ার প্ল্যান্ট থেকে আর নতুন করে কোনো বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি হবে না। শুধু বাংলাদেশেই বিদ্যুৎ রপ্তানির জন্যই আদানিকে দিয়ে ওই পাওয়ার প্ল্যান্টটা তৈরি করানো হয়েছিল। সেই খবরটা করার পর আমি লিখেছিলাম হেডিংয়ে, যে কোনো দিন বিদ্যুৎ বন্ধ হতে পারে। অনেক কমেন্ট এসেছিল, তার মধ্যে অনেক ভুয়া খবর হ্যান ত্যান প্রচুর এসেছিল, আমি সেগুলো দেখেছি। গতকালকে বাংলাদেশের একটি কাগজ তারা এই খবরটা করেছে। তারা লিখেছে, বাংলাদেশে বিদ্যুৎ দেবে না ভারত, যে সিদ্ধান্ত নিল সামিট, ওদের যে একটা বড় কোম্পানি আছে সামিট, 20 আগস্ট এইটা তারা ছেপেছে। লিখেছে, বিদ্যুৎ রপ্তানি নীতিতে পরিবর্তন এনেছে ভারত, এতে করে তাদের দেশে উৎপাদিত বিদ্যুৎ যাবে না বাইরের দেশে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের এক সপ্তাহের মাথায় নতুন এমন একটা নীতিমালা প্রণয়ন করে ভারত সরকার। দেশটির এমন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছে সামিট গ্রুপকে। এই কারণে বিদ্যুৎ আমদানির ব্যাপারে একটুখানি অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সামিট গ্রুপ বাংলাদেশে 1 ডজনের বেশি জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে। কোম্পানিটি গত বছর টাটা পাওয়ার, রিনিউয়েবল এনার্জি লিমিটেড সহ ভারতীয় অংশীদারদের সঙ্গে 1000 মেগাওয়াট পুনর্বায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নির্মাণ এবং উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের প্রায় 99% বিদ্যুৎই আসে জীবাশ্ম জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। তাই কার্বন নিঃসরণ কমাতে ওই খাতের ওপর থেকে নির্ভরতা কমানো বাংলাদেশের জন্য জরুরি। কিন্তু জমির দুষ্প্রাপ্যতার কারণে বাংলাদেশে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজ নয়। সামিট গ্রুপের প্রধান বলেন, বাংলাদেশের নতুন সরকারের কারণে নেপাল এবং ভুটানে নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারত হয়ে যে 700 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা ছিল, সেখানে $300 কোটি বিনিয়োগের বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। তারপরে আপনারা যে বিদ্যুৎটা পশ্চিমবঙ্গ থেকে পাচ্ছিলেন, মানে ভারত থেকে পাচ্ছিলেন, সেটা তো পাবেন না। এবং নেপাল ভুটান হয়ে যেটা ভারতের ওপর থেকে যে বিদ্যুতের খুঁটিগুলো যাচ্ছিল, সেগুলো সংবহন খুঁটিগুলো যেগুলো যাচ্ছিল, সেগুলো আর সংবহন রোধ করে দেওয়া হলো, মানে কেটে দেওয়া হলো। ফলে এখন পর্যন্ত ভুটান এবং নেপাল থেকে আপনারা আর কোনো বিদ্যুৎ পাবেন না। এইবার আসুন রামপালের ক্ষেত্রে যেটা হয়েছে, রামপাল 50-50-তে পার্টনারশিপে বাংলাদেশের সঙ্গে করা হয়েছিল। এর জ্বালানি খরচা, মানে জেনারেশন কস্ট এবং মেনটেন্যান্সের এবং কয়লার জন্য যে টাকার দরকার, 50% বাংলাদেশের দেওয়ার কথা ছিল, 50% ভারতের দেওয়ার কথা ছিল। ভারত প্রথমে রাজি ছিল ওই 50% কয়লা দেওয়ার জন্য এবং জেনারেশন চালানোর জন্য, মেনটেন্যান্স চালানোর জন্য দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পরিবর্তিত অবস্থায় বাংলাদেশকে আর এই টাকা দেওয়া হবে না। ফলে বাংলাদেশ যদি নিজের গ্যাটের পয়সা খরচা করে যদি কয়লা কিনে রামপাল চালাতে পারে, তাহলে রামপাল চালাবে, ধরে রামপালও ঝাঁপে লাঠি পড়ে যাবে। এবার আপনারা বুঝে নিন কি হতে পারে। মানে বাংলাদেশ সবে তো বিদ্যুৎ দিয়ে শুরু করেছে, খাদ্য তো পাবেন না। ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করে কতদিন আপনারা টিকতে পারবেন, সেটাও ভারত দেখতে চাইছে। এই যে 3 মাসের গ্যাপ পিরিয়ড যেটা চলে যাবে, তারপরে তো নতুন করে কোনো চুক্তি হবে না। যতই আপনাদের অন্তর্বর্তী সরকারের ওই কর্তা, যতই আমাদের রাষ্ট্রদূতকে অনুরোধ করুন না কেন, যদি ভারত রাষ্ট্রদূতের কাজটা কি, রাষ্ট্রদূতের কাজ হচ্ছে যে অনুরোধটা আসবে সেই অনুরোধটাকে তিনি ডসিলের আকারে তিনি এখানে পাঠিয়ে দেবেন। এবার সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে গিয়ে ভারত সরকার। ভারত সরকার যদি বলে যে আমরা খাদ্যশস্য এখন পাঠাবো না, কারণ আমাদের দেশে এখন খাদ্যশস্যের অভাব রয়েছে, এবার আপনারা বুঝে নিন। পেটে যখন টান পড়বে না দাদা, তখন না ও শুধু ইলিশ খেয়ে বাঁচতে যাবে না। 2 মাস যাক, 2 মাস গেলে তখন বুঝতে পারবেন পাকিস্তান, চীন আপনাদের পাশে কত দাঁড়ায়।
আর তখন ভারত কতটা দাঁড়িয়েছিল তখন অনুভব করতে হবে। এই অনুভব করানোটা আপনাদের কাছে খুব জরুরি হয়ে গেছিল। আপনারা এবার পেটে যখন ভাতের টান পড়বে শুধু ইলিশ খেয়ে থাকবেন। ইলিশ আমাদের এখানে না পাঠালে আমাদের কিচ্ছু যায় আসে না। কি যায় আসবে? ইলিশ আমরা গঙ্গার ইলিশ খাই, তো বরাবরই গঙ্গার ইলিশ খাই। আপনার পদ্মার ইলিশ কজন কেনে? কত আসে? 140 কোটি দেশের মানুষ, সেখানে পদ্মার ইলিশ আপনারা ক কোটি পাঠান যে পদ্মার ইলিশ খেয়ে সবাই বেঁচে থাকবে? আপনারা একটা কল্পিত জগতের মধ্যে বাস করেন। তো এই কল্পিত জগতের থেকে একটু বাস্তবে আসুন, তাহলে বুঝতে আগামী 2 মাসের মধ্যে কল্পিত জগৎ থেকে আপনারা কিন্তু বাস্তবে চলে আসবেন। দেখবেন যে আপনাদের কত ধানে কত চাল বুনতে হচ্ছে সেটা বুঝে যাবেন। এদিকে মানে যাকে বলে আমাদের বাংলা ভাষায় মাতসন নেয়, মানে এখন এমন অবস্থা চলছে আমাদের বাংলাদেশে যে এখন হিন্দু যত শিক্ষক শিক্ষিকা রয়েছে, অধ্যাপকরা রয়েছে, তাদেরকে জোর করে সমস্ত পদত্যাগপত্র লেখানো হচ্ছে যে আমরা কাজ করতে ইচ্ছুক নই, ব্যক্তিগত কারণে আমরা ছেড়ে দিচ্ছি, মানে জোর করে। তারপরে কোরআন পাঠ হচ্ছে, খুব ভালো কথা। গত 24 ঘন্টায় বুয়েটের উপাচার্য সহ 67 জন হিন্দু শিক্ষককে পদত্যাগ করানো হয়েছে। এটাই কি স্বাধীন বাংলাদেশের ছাত্রদের প্রথম কর্মসূচি? টার্গেট কি হিন্দুদের চাকরি ছাড়া করা? খুব ভালো কথা। বলুন, যতটুকু শিক্ষা আপনাদের ওখানে ছিল সেই শিক্ষাটাকেও বিলোপ করুন, তাহলেই তো আপনারা এগোবেন বিশ্বে। শিক্ষাটাকে তো আগে বিলোপ করতে হবে, তাহলে তো আপনাদের বিশ্ব অগ্রগতি হবে। খুব ভালো কথা। আর একটা খবরও এখানে ওই কাগজ বার করেছে, সেটা হচ্ছে দিল্লি থেকে হাসিনা দেখছেন অসহায় ইউনিস সরকার, বাংলাদেশের শিক্ষা মন্ত্রক দখল করে নিল পড়ুয়ারা। এই পড়ুয়ারাই এখন দেশ চালাবে। ছাত্রছাত্রীদের সামনে ফের বাংলাদেশ সরকার অসহায়, কোন নিরাপত্তা রক্ষী তাদের বাধা দিতে সাহস করল না। প্রথমে সরকারের সচিবালয় ঘিরে, পরে মন্ত্রকের দখল নিলেন ছাত্রছাত্রীরা। ছাত্র আন্দোলনে কাঁপছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনা পতনের পর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার ছাত্রদের আন্দোলনের যৌথ মঞ্চ থেকে হুঁশিয়ারিতে বলা হয়েছে, দরকার বলে আপনাকেও উড়িয়ে ফেলা হবে। এই যে আমি ডক্টর ইউনুসকে গতকালকে বলছিলাম না, ডক্টর ইউনুস আপনি সাপের গর্তে পা দিয়েছেন, হয় আপনাকে পালাতে হবে, নাহলে আপনার সামনে কালো দিন। এবং যদি আপনার জীবনে শেষ মুহূর্ত ঘনিয়ে আসে তাহলেও অবাক হবেন না। এই ঘটনা প্রবাহ কিন্তু সেই দিকেই যাচ্ছে। এই যে আমি যে কথাগুলো বলি না, হয়তো প্রথম দিকে মনে হয় যে অবিশ্বাস্য। এই 16 তারিখের রিপোর্টটা যেটা করেছিলাম, অনেকে বলেছিলেন ভুয়া। আমার দেশের কিছু কিছু মানুষ, ভারতবর্ষের কিছু কিছু মানুষ প্রশ্ন তুলেছিলেন, এটা কখনো হতে পারে? তাহলে আদানি কোথায় বিদ্যুৎটা বেচবে? তার তো বিকল্প সংস্থান তো আইন করে করা হয়েছে, আমাদের দেশেই সে বিদ্যুৎ দিয়ে নেওয়া হবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের লোক পরে বুঝে গেছে যে না, খবরটা ঠিক ছিল। কিন্তু আপনাদের দেশের লোক তো বোঝে না। বাংলাদেশের মানুষ যখন ঘাটা খায়, ঘাটা খাওয়ার পরে তারপরে তো বোঝে যে কি অবস্থা হতে চলেছে। এখন ছাত্ররা খুব বেঁধে রয়েছে, তো এই উন্মাদনা যখন চলে যাবে, এই উন্মাদনা চলে যাওয়ার পর তখন কিন্তু বাস্তব জগতে ফিরে আসবে, তখন বুঝতে পারবে যে কি অবস্থার মধ্যে আমরা পড়েছি, কতটা জটিল অবস্থা। এবং ভারত যদি ভারতের সঙ্গে শত্রুতা করি তাহলে অবস্থাটা আরো কোথায় যেতে পারে। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি তো বলতে কিচ্ছু নেই, সেনা ব্যারাকে রয়েছে, যা খুশি তাই হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ কোটা মুভমেন্টে পুলিশের সদর দপ্তর থেকে 12, 14, 15 আগস্ট 55 পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করা হয়েছে। রবিবার এ ধরনের আরো প্রায় 100 জনের বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। এইরকম অবস্থা কখনো হয়নি বাংলাদেশে যে একসঙ্গে 100 জন পুলিশ তারা ভারতে চিকিৎসার জন্য যাওয়ার কথা চিন্তা করছেন বা আবেদন করছেন। এইবার কি হচ্ছে শুনুন। এইবার গত পরশুদিনকে আসল খবরটা বলি। এবার গত পরশুদিনকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল তাকে ডেকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি ডেকে পাঠালেন কেন? কারণ রাষ্ট্রপতি একমাত্র রাজ্যপালের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে রাষ্ট্রপতি। তাই যদি ডাকতে হয় তাহলে প্রধানমন্ত্রী ডাকবেন না, ডাকবেন কে? রাষ্ট্রপতি। তা রাষ্ট্রপতি ডেকে পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর তারপর রাজ্যপাল CB আনন্দ বোস তিনি দেখা করেছেন অমিত শাহের সঙ্গে, এবং অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ তার কথা হয়েছে। কি ব্যাপারে কথা হয়েছে আমি জানি না, দীর্ঘক্ষণ কথা হয়েছে। এবং তারপরে উনি বেরিয়ে যাওয়ার 10 মিনিটের মধ্যে যিনি ঢোকেন তিনি হচ্ছেন BSF এর DG। কিছুদিন আগে আপনার নিশ্চয়ই মনে আছে BSF এর DG তিনি আমাদের সমস্ত সীমান্ত পরিদর্শন করে গেছেন। এখন পশ্চিমবঙ্গের সব থেকে বড় সীমান্ত আছে আমাদের এই পশ্চিমবঙ্গে, মানে 2226 কিলোমিটার সীমান্ত আছে। সুতরাং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করা সবার আগে দায়িত্ব ভারত সরকারের। তার জন্য এই বৈঠক হলেও হতে পারে, কিন্তু সত্যিই কি হয়েছে সেই খবর কিন্তু আমার কাছে নেই, ফলে আমি আপনাকে বলতে পারবো না যে সত্যি এই ঘটনাটা এই কারণে হয়েছে। তবে পরিস্থিতি যা, পরিস্থিতির বিচার করলে বোঝা যায় 1 to 1 + 1 = 2 হয়। কখনো কখনো কূটনীতিতে 1 + 1 = 3ও হয়, কিন্তু এইখানে যে পরিস্থিতি তাতে কিন্তু 1 + 1 = 2ই হচ্ছে। আপনারা হিন্দুদের উপরে যত অত্যাচার করবেন, যত হিন্দু আপনারা খুন করবেন, এই প্রত্যেকের কিন্তু বিচার কিন্তু হবে, আমি বলে দিলাম। আর প্রত্যেকটা পাপের কিন্তু শাস্তি আপনাদের কিন্তু প্রাপ্য, এটা আপনারা জেনে রেখে দিন। সে যেই করুন, কোনো মৌলানা করুন, কোনো আন্দোলনকারী ছাত্র করুন, আর কোনো বৈষম্য বিরোধী ছাত্র করুন, যেই করুন না কেন, এই পাপের শাস্তি কিন্তু আপনারা পাবেন। কড়ায় গন্ডায় কিন্তু ভারত বুঝে নেবে। যা করবেন ভেবে চিন্তে করবেন, এটা কিন্তু কোনো হুঁশিয়ারি নয়, কোনো হুমকি নয়, এটা একদম আপনাদের সাবধান বানিয়ে করে দিচ্ছি। এটা কিন্তু সাবধান হন। আপনারা যেটা করছেন সেটা কিন্তু আপনারা আপনাদের অন্ধকার ভবিষ্যৎকে ডেকে আনছেন। যত দিন যাবে, যত আপনারা এগুলো করবেন, তত কিন্তু অন্ধকার ভবিষ্যৎ আপনাদের আরো তাড়াতাড়ি ঘিরে ধরবে। ফলে সাধু সাবধান। পরিস্থিতি বুঝতে পারছেন তো? কেন DG BSF যাচ্ছেন, কেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল যাচ্ছেন ওখানে গিয়ে? এখন জরুরি অবস্থা জারি হয় তাহলে রাজ্যপালের সুপারিশ লাগে, এটা জেনে রাখুন। আমাদের ভারতবর্ষের সংবিধানে যদি 356 ধারা জারি করা হয় তাহলে পরে রাজ্যপালের সুপারিশ লাগবে, এবং রাজ্যপালের সুপারিশ করার জন্যই হয়তো তাকে ডাকা হয়েছে। প্রশ্ন আছে, এখন সত্যিই ডাকা হয়েছে ওই ব্যাপারে নাকি অন্য কোনো ব্যাপারে তা আমি জানি না। ফলে আমি এই ব্যাপারে আপনাদের বিস্তারিত কিছু বলতে পারবো না, মানে কনফার্ম কোনো খবর দিতে পারবো না। তবে 1 + 1 = 2 হতে যাচ্ছে, এটা একদম নিশ্চিতভাবে জেনে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।